আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পদ্ম বেঘুরে কান্না করছে, ইজান চেয়েও থামাতে পারছে না। মেয়েটা কাঁদতে কাঁদতে ইজানের বুক ভাসিয়ে দিয়েছে। ইজান পদ্মের এসব পাগলামোর মানে বুঝছে না, যেন তার অপ্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, তাই সেজন্য সে কান্না করছে। ইজান পদ্মের মাথায় হাত বুলাতে লাগলো, আর কতক্ষণ এভাবে ধরে কাঁদবে। অবশেষে পদ্ম নিচ থেকে ইজানকে ছেড়ে দিল। ইজান পদ্মের চুলে হাত দিয়ে বলল, কেন কেঁদেছ? পদ্মের আবার সেসব কথা মনে পড়ে গেল, আবারও ডুকরে কেঁদে উঠল। ইজান শান্ত কণ্ঠে বলল, আবার কাঁদছো কেন? পদ্ম বলল, বাসায় যাবেন কখন? ইজান বলল, এখানে থাকলে কি সমস্যা? পদ্ম অসহায় দৃষ্টিতে ইজানের দিকে তাকিয়ে বলল, প্লিজ বাসায় নিয়ে চলুন না। ইজান পদ্মের থুতনিতে হাত দিল, সাথে সাথে পদ্ম ব্যথায় উফ করে উঠল। তারপর বলল, এখানে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? পদ্ম ঘাবড়ে গেল। পদ্ম বলল, কিছু হয়নি, আমি ব্যথা পেয়েছি। ইজান বিশ্বাস করলো না তার কথা, বলল, কিভাবে ব্যথা পেয়েছো? ইজানের কথায় পদ্ম আমতা আমতা করে বলল, এত কথা জিজ্ঞেস করছেন কেন? ইজান পদ্মের গালে হাত দিয়ে বলল, মিথ্যা কথা বলতে পারো না সেটা জানি, তাও কেন সেটা বলার চেষ্টা করছো? কি হয়েছে সত্যি করে বলো। ইজানের কথা শুনে পদ্মের মনে হলো ইজান হালকার উপর ঝাপসা হুমকি দিয়েছে। পদ্ম বলল, কিছু হয়নি বললাম তো। ইজান ইচ্ছে করে পদ্মের সেই আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা দিল। তারপর বলল, বলতে বলেছি বলো, না হলে তুমি আমার সবচেয়ে খারাপ রূপ দেখবে। পদ্ম ব্যথায় মুখ খিচে রইল একদম। এই ইজানের কি মায়া দয়া নেই? চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। পদ্ম বলল, বলছি। ইজান বেডে বেশ আয়েশ করে বসলো। তারপর বলল, বলো। পদ্ম ভয়ে মুখ খুলছে তো আবার খুলছে না, এমন অবস্থা। তার ভয় লাগছে যদি ইজান ওই মেয়েকে ধরে, সে যদি আবারও পদ্মের সাথে এমন করে। পদ্মকে চুপ থাকতে দেখে ইজান জোরে সোরে ধমক দিল, বলল, অভদ্র বেশি হয়েছে বোধহয়। পদ্ম কেঁপে উঠলো, তারপর বলল, বলছি। ইজান বলল, আমি যদি উঠি তাহলে খারাপ হয়ে যাবে খুব। পদ্মের মুখ মলিন হয়ে গিয়েছে। তারপর বলল, ওই দিন আপনার পাশে একটা মেয়ে বসতে চেয়েছিল না? প্রথম যখন আমি আপনার পাশে গেলাম তখন একটা মেয়ে এসেছিল, আমি আসলে নামটা জানি না। ইজান বুঝলো পদ্ম সায়নার কথা বলছে। ইজান বলল, হ্যাঁ কি হয়েছে? ও কিছু বলেছে তোমাকে? পদ্মের চোখে আবারও পানি চলে আসলো। পদ্ম বলল, উনি আমাকে এমন করেছেন। সকালে নাস্তা করার পর আপনি যখন বাইরে গিয়েছিলেন তখন আপুটা রুমে আসে, আমি বুঝতে পারিনি। উনি এসে রুমে আমার মুখটা চেপে ধরে। দ্রুত ঘটে যাওয়া ঘটনা আমি বুঝতে পারছিলাম না। তারপর আপু কাচের গ্লাস দিয়ে আমাকে আঘাত করে। আমি তো কিছুই বুঝছিলাম না উনি এমন করছেন কেন। তারপর আর কি যেন বললেন, আমার জন্য নাকি আপুকে পাত্তা দেননি আপনি। আবার এটাও বলেছেন আমি যেন আপনাকে কিছু না বলি। এরপর উনি চলে যাই। আপনি দয়া করে ওনাকে কিছু বলবেন না। আমাকে আপনি আমাদের গ্রামে দিয়ে আসুন, ওখানে আমি খুব ভালো থাকবো। বলে পদ্ম কাঁদতে শুরু করলো। ইজানের চোয়াল শক্ত হয়ে এলো। এই শায়নাকে আজ মেরেই ফেলবে। তার উপর রাগ পদ্মের উপর ঢালবে কেন? ইজান নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। আসার সময় রুমের দরজা লক করে দিয়েছে যেন পদ্ম বেরোতে না পারে। শায়না হেসে হেসে কথা বলছে কার সাথে জানি। হঠাৎ তার ফোন যেন কেউ নিয়ে গেল। শায়না পিছনে ঘুরে দেখে ইজান দাঁড়িয়ে আছে। ইজানের চোখে মুখে রাগ সেটা দেখে বোঝা যাচ্ছে। কেন জানি শায়নার মনে এক অজানা ভয় হানা দিল। ইজান বলল, পদ্মকে কেন এমন করেছেন? ও আপনার কি ক্ষতি করেছে? আপনি কি আসলেই ডাক্তার? আমি আশ্চর্য, একজন ডাক্তার হয়ে আপনি পিচ্ছি একটা মেয়ের সাথে এমন করছেন। বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে আপনার? আর আমি কাকে বিয়ে করি, ভালোবাসি আর কাকে পাত্তা দেই সেটা একান্তই আমার ব্যাপার। আপনি জানেন আপনি কত বড় ভুল করেছেন। একটা অবুঝ মেয়ের সাথে আপনার এমন করা উচিত হয়নি। কতটা পাগল হলে আপনি এভাবে পদ্মকে আঘাত করেছেন? প্রতিবন্ধী নাকি আপনি? শায়নার রাগে শরীর জ্বলে উঠলো। শায়না ইজানের কলার চেপে ধরলো। তারপর বলল, আমি কি কম সুন্দর নাকি? কেন তুমি ওই মেয়েকে বিয়ে করেছো? প্রতিদিন তুমি আমাকে অপমান করছো। আমি কি বেশি কিছু চেয়েছি? আমি তো ওর আগে তোমায় ভালোবাসতাম। এত অপমানের পরও তো তোমার কাছে ছুটে গিয়েছি ইজান। আচ্ছা এমন করলে হয় না? তুমি ওই মেয়েকে ছেড়ে আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করবে, আমরা সুখে শান্তিতে বসবাস করব। প্লিজ ইজান, তুমি ওই মেয়েকে ছেড়ে দাও। আমি সত্যি সত্যি কষ্ট পাচ্ছি ইজান। ইজান এতক্ষণে তার রাগটা কন্ট্রোল রাখছিল। আর শায়না ইজানের রাগ আবার বিগড়ে দিয়েছে। একে তো কলারে হাত দিয়েছে, আবার এসব বাজে কথা বলছে। ইজান রাগের চোখটা বন্ধ করছে আবার খুলছে। একটা মেয়ে হয়ে কিভাবে একটা ছেলের কলারে হাত দিতে পারে? ইজান শায়নাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। ইজান বলল, এত বড় সাহস, আমার কলারে হাত দিয়েছিস? খুব সম্মান দিয়েছিলাম, কিন্তু তুই সম্মানের যোগ্য না। আর আমার পদ্মফুলের নামে এসব কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? ইজান চারপাশে তাকিয়ে একটা কাচের গ্লাস পেল। যেভাবে শায়না পদ্মকে আঘাত করেছিল ঠিক ঠিকভাবেই শায়নাকে আঘাত করলো একই জায়গায়। শায়নার যেন কলিজা ছেদ করে উঠেছে। তারপর বলল, পদ্মফুলকে কখনো আমি আঘাত করিনি। রাগ হয়েছে তার প্রতি অনেকবার, তাও তাকে একটা টুকা পর্যন্ত দেয়নি। আর তুই আজ এত বড় দুঃসাহস দেখিয়েছিস? মেয়েটার তো কোনো দোষ ছিল না, কেন ওকে কষ্ট দিয়েছিস? তুই যদি নেক্সট টাইম এসব করেছিস নিজ হাতে তোর কলিজা এনে তোর হাতে দিব। ইজান যতটা ভালো তার চেয়ে বেশি খারাপ। আর আমাদের কলারে হাত দেওয়া হচ্ছে তাই না? ইচ্ছে করেছে আরো দুটো দেই। ইজান বেরিয়ে আসলো শায়নার রুম থেকে, আবার দরজার কাছে এসে থেমে গেল। চোখমুখ শক্ত করে বলল, তোর কিছু বলতে হবে না, সিআইকে আমি বলে দিব সব। তুই থাকিস ওই হসপিটালে। আমার জন্য আরো ভালো ভালো হসপিটাল বসে আছে, অন্তত চাকরির অভাব হবে না আমার। আর লাস্ট কথা, আমার আর পদ্মের মাঝে যদি আসিস তাহলে আমি ভুলে যাব তুই একটা মেয়ে। তুই শুধু মেয়ে দেখেই কিছু করছি না। বলেই ইজান রুম থেকে চলে আসলো। ইজান তার আর পদ্মের রুমের সামনে আসলো। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকা মাত্রই পদ্ম দৌড়ে আসলো ইজানের কাছে। পদ্ম বিচলিত কণ্ঠে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? ইজান
বলল, পদ্ম রেডি হও তাড়াতাড়ি, আমরা এখনই বাসায় ব্যাক করব। পদ্ম অবাক হলো, তারপর বলল, সত্যি যাবেন? ইজান বলল, হুঁ। পদ্ম এত কষ্টের মাঝেও হেসে দিল। ইজান খেয়াল করেছে এটা। পদ্ম ইজান আর তার সব জামা কাপড় জিনিসপত্র টলিতে গুছিয়ে রাখছে। সব গুছানো শেষ হয়ে পদ্ম রেডি হতে গেল। ইজানও রেডি। ইজান কাউকে কিছু না বলে পদ্মকে নিয়ে চলে আসলো। তারা একটা বাসে উঠে পড়লো। রাত 9টা। ইজান পদ্মকে নিয়ে বাসায় আসলো। আজ আর ফ্ল্যাটে যায়নি, তাই তারা একদম সোজা পদ্মের শ্বশুর বাড়িতে আসলো। কলিং বেল বাজতেই মনিরা শেখ দরজা খুললেন। ইজান আর পদ্মকে দেখে তিনি বেশ খুশি হলেন, আবার পরক্ষণেই তার মুখটা আবারও অন্ধকার হয়ে গেল। মনিরা শেখ পদ্মকে তড়িঘড়ি করে বাসার ভিতরে আনলেন। তারপর বললেন, একই পদ্ম, তোমার এমন হলো কিভাবে? পদ্ম নিশ্চুপ। ইজান পদ্মের দিকে তাকালো, কিন্তু কিছু বলছে না। কোনো উত্তর না পেয়ে মনিরা শেখ এবার ইজানকে বলল, কি রে ইজান, কি হয়েছে ওর ওইখানে? 1 মিনিট, তুই কিছু করিসনি তো? ইজান যেন হঠাৎ করে আসমান থেকে পড়লো। ও আবার কি করেছে? তার মা তাকে কখনো বিশ্বাস করে না, আরো পারে উল্টাপাল্টা দোষ তার ঘাড়ে চাপিয়ে দিতে। ইজান বলল, আশ্চর্য মা, আমি ওকে কি করব? ও হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল, পাহাড়ি রাস্তা তো। ইজান উপরে চলে গেল ট্রলি নিয়ে। পদ্মের গালে হাত দিয়ে মনিরা শেখ বললেন, দেখেছো কেমন হয়ে গিয়েছে তোমার থুতনিটা? দেখে হাঁটবে না? হঠাৎ ড্রয়িং রুমে একজন মহিলা এসে বললেন, মনিরা, কে এসেছে? পদ্ম ঠিক চিনল না মহিলাকে। মনিরা শেখ পদ্মের হাত ধরে টেনে ওই মহিলার সামনে নিয়ে গেলেন। মনিরা শেখ বললেন, ইজানের ফুপ্পি উনি। পদ্ম মুচকি হেসে ওনাকে সালাম করতে গেল, কিন্তু উনি তৎক্ষণাৎ পদ্মকে জড়িয়ে ধরে বলল, আরে আরে, সালাম করছো কেন? মনিরা শেখ পদ্মের কাছে হাত দিয়ে বলল, ও তোমার ভাইয়ের পুত্রবধূ। মহিলা পদ্মকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, ও আমার ইজানের বউ। পদ্ম মাথা তুলে তাকালো ওনার দিকে। মনিরা শেখ পদ্মের উদ্দেশ্যে বললেন, ওনার নাম হায়াত শেখ, তোমার ও ফুপ্পি হয়, বুঝেছো? পদ্ম মাথা নাড়ালো। হায়াত শেখ ও পদ্মের থুতনি ধরে বলল, কি গো, তোমার ওখানে এমন লাল হয়ে আছে কেন? পদ্মের খারাপ লাগছে, আবার লজ্জাও লাগছে। আজ যদি এটা না থাকতো তাহলে তো এমন প্রশ্ন কেউ করতো না। পদ্ম মনমরা হয়ে বসে রইল। মনিরা শেখ বললেন, ও ব্যথা পেয়েছে আপা। হায়াত শেখ বললেন, দেখছো মনিরা কেমন লাল হয়ে আছে? মনিরা শেখ বললেন, আচ্ছা আপা, ওকে নিয়ে যাই, ফ্রেশ হতে হবে তো, তারপর না হয় কথা বলো। হায়াত শেখ বললেন, যাও যাও। পদ্ম মনিরা শেখের ওয়াশরুমে গেল, কারণ সে জানে ইজান হয়তো তার ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে, তাই সে আর রুমে গেল না। ফ্রেশ হয়ে নিচে আসলো। হায়াত শেখ আর মনিরা শেখ রান্নাঘরে, কারণ তাদের কথা শোনা যাচ্ছে। পদ্ম তাদের সাথে যোগ দিল। মনিরা শেখ রান্না করছেন, পদ্ম আর হায়াত শেখ কথা বলছে। ইজান দেখলো পদ্ম রুমে আসছে না, তাই নিচে আসলো। সুজা রান্নাঘরে এসে বলল, কি ব্যাপার পদ্ম, রুমে আসনি কেন? পদ্ম হক চুকিয়ে গেল। ইজান একেবারে রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে। ইজানকে হায়াত শেখ বলে উঠলেন, শুধু বউয়ের খবর নিলে হবে? এই যে বুড়ি ফুপ্পিটা দাঁড়িয়ে আছে, তার খবর তো একবারও নিলে না। বুঝলে মনিরা শেখ, তোমার ছেলে বিয়ের পর পাল্টে গিয়েছে, এখন আর একমাত্র ফুপ্পির খবরও নেয় না। ইজান হায়াত শেখকে জড়িয়ে ধরে বলল, তুমি তো ভালোই আছো দেখছি, কিন্তু আমার বউ তো ভালো নেই, দেখছো না ব্যথা পেয়েছে, একটু ট্রিটমেন্ট করতে নিয়ে যাই। ইজানের কথায় মনিরা শেখ আর হায়াত শেখ হেসে উঠল। তারপর বলল, যাও বউয়ের সেবা করে আবার নিচে পাঠিয়ে দিও। ইজান পদ্মের হাত ধরে টেনে উপরে নিয়ে আসলো। পদ্ম তো লজ্জায় শেষ। সি, এই ইজান ভালোই পারে লজ্জা দিতে। রুমে আসার সাথে সাথে পদ্ম ইজানের হাত ছেড়ে দিল। ইজান ড্রয়ার থেকে একটা মলম নিল। পদ্ম কোমরে হাত দিয়ে বলল, আপনি এত বাজে কথা বলেন কেন? মা আর ফুপ্পি কি ভাবছে বলুন তো, নির্লজ্জ কোথাকার। ইজান পদ্মের থুতনিতে মলম লাগাতে লাগাতে বলল, কে কি ভাবছে বা ভাববে সেটা নিয়ে ইজানের মোটেও আপত্তি নেই, ভাবলে সমস্যা কোথায়? আর আমি তো এখন কিছুই করিনি, যখন করব তখন নির্লজ্জ বলবে। এর আগে এসব কথা কিন্তু সহ্য করব না পদ্মফুল। ইজানের কথায় পদ্ম ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো এই লোক ভালো হবে না, সে ভালো করেই জানে। তার কি একটু লজ্জাবোধ নেই এই অসহায় মেয়েকে একা পেয়ে এসব বলে? ইজান পদ্মের মলম লাগানো শেষ করে আবার জায়গা মতো মলম রেখে দেয়। তারপর বলল, শোনো, এটা আবার লাগিয়ে নিও, প্রত্যেকবার যে আমি লাগিয়ে দিব সেটা ভেবো না। ইজানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মের ভীষণ অভিমান হলো কথাটি শুনে। দ্রুত পায়ে রুম থেকে চলে আসলো। নিচে হায়াত শেখ আর মনিরা শেখ বসে কথা বলছেন। পদ্ম তাদের কাছে গেল। পদ্মকে দেখে হায়াত শেখ বললেন, কি গো, তোমার বরের সেবা শেষ হয়েছে? পদ্ম সৌজন্যবোধক হাসি দিল, তবে কিছু বলল না। মনিরা শেখ পদ্মকে ওনার পাশে বসিয়েছেন। মনিরা শেখ পদ্মের চিবুক ধরে বলল, পরের বার দেখে শুনে হাঁটবে, বড় হয়েছে, বিয়ে হয়েছে, সব দিকে খেয়াল রাখতে হবে তো। পদ্ম মাথা নাড়িয়ে বলল, জি মা। হায়াত শেখ পদ্মের কাঁধে হাত দিয়ে বলল, মনিরা, তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। পদ্ম মুচকে হাসলো। ছোট থেকেই কেউ যদি তার সামনে তাকে নিয়ে প্রশংসা করে তাহলে সে খুব খুশি হয়। মন চায় প্রজাপতির মতো ডানা মেলে উঠতে। তাদের তিনজনের মাঝে ইজানের আগমন ঘটলো। ইজান পদ্মের পাশে বসেছে। শুধুমাত্র এখানে মনিরা শেখ আর হায়াত শেখ আছেন বলে উঠে যেতে পারছেন না, না হলে তার শাশুড়ি শত প্রশ্ন করবেন। ইচ্ছে করছে উঠে যেতে, পরিস্থিতি এমন যে সে উঠতে পারছে না। হায়াত শেখ ইজানের উদ্দেশ্যে বললেন, ইজান কি তোমার ওই ফ্ল্যাটে থাকো? ইজানের কোনো হেলদুল নেই, সোফায় একেবারে আদর্শ হয়ে বসেছে। তারপর বলল, থাকি, তবে অন্য কোথাও চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে থাকবো, না হলে এখানে পদ্মকে রেখে যাব আর আমি আলাদা থাকবো। ইজানের কথায় মনিরা শেখ আর পদ্ম দুজনেই অবাক হয়ে যায়। পদ্মর মনে মনে বলছে, এই লোকটা এমন কেন বলছে, কি আবুল তাবুল বলা শুরু করেছে। মনিরা শেখ অবাক কণ্ঠে বলল, অন্য কোথাও চাকরি মানে কি বলছিস তুই এসব? ইজান যে অবস্থা ছিল ওই অবস্থায় থেকে উত্তর দিল, হসপিটালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অন্য কোথাও চাকরি নিব। তারপর বলল, কোথায় নিবি এখন? ইজান বলল, কত হসপিটাল আছে আমার জন্য, বাদ দাও এসব কথা, আমারটা আমাকে ভাবতে দাও। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টি এই পর্যন্তই।